আসসালামু আলাইকুম। পাঠ করছি শুকনো পাতার নূপুর পায়ে। লিখনীতে আয়শা শেখ রিন। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব সংখ্যা 15। হ্যালো, কে? কল রিসিভ করেই প্রথমে সালাম দিতে হয়। ওপাশ থেকে ভেসে এলো চেনা অচেনা যুবকের কণ্ঠ। আচ্ছা, দিলাম। আসসালামু আলাইকুম। এবার বলুন কি চাই? ওপাশ থেকে ভেসে এলো, যদি তোমাকে চাই। ঝিলমিল এবার বলে উঠল, শুনুন, ফালতু কথা বললে কিন্তু মুখে যা আসবে তাই দিয়ে গালি দেব। ওপাশের লোকটাকে মাঝপথে থামিয়ে দিয়ে কড়া গলায় হুমকি দিল ঝিলমিল। ওপাশ থেকে মৃদু এক চিলতে হাসির শব্দ ভেসে এলো। আরে সরি সরি, গালি দিতে হবে না। আমি তোমার ফাহিম স্যার বলছিলাম। ফাহিম স্যার? ঝিলমিলের গলার স্বর মুহূর্তেই বদলে গিয়ে তাতে যুক্ত হলো বিস্ময় আর খানিকটা জড়তা। চট করে সোজা হয়ে বসে বলল, জি স্যার। আসসালামু আলাইকুম। ভালো আছেন? স্যার, আসলে আমি আপনাকে চিনতে পারিনি। সরি স্যার। আমি কিন্তু গালি টালি দেই না। ভয়ে অমনি মুখ দিয়ে বের হয়ে গেছে। কিন্তু আপনি হঠাৎ আমাকে কল করলেন যে? ফাহিম এবার বলে উঠল, তুমি তো এতদিন ধরে একটা ক্লাসও করছো না, কোনো খোঁজ খবরও নেই। তাই তোমাকে খোঁজ নিতে ফোন করলাম। আর টিউশনের ব্যাপারটাও কিছু জানালে না। পরীক্ষা তো চলে এলো। অপর পাশ হতে ফাহিম স্যার বলল। ঝিলমিল একটু তোতলালো। স্যার, আমি আপুকে বলেছিলাম। উনি বলেছেন আপাতত বাইরে টিউশন নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু আমি তো সেদিন তোমার বাবার সঙ্গে এই নিয়ে কথা বললাম। তিনি তো তোমাকে পড়াতে বললেন। ফাহিম জবাব দিল। ঝিলমিলের কাশি চলে এলো। ওর মনেই নেই এই ফাহিম স্যার তার বাবার স্টুডেন্ট। আর সেদিন ক্যান্টিনে তার থেকে নাম্বারও নিয়েছিল। নিজের কোনো মতে সামলে নিয়ে মিথ্যে বলতে শুরু করলো ঝিলমিল। স্যার, আসলে আমার চাচ্চু চাচ্চু বলেছিলেন এখন বাইরে পড়ার কোনো দরকার নেই। আমার ব্যাপারে চাচ্চু একটু বেশি নাক গলায় তো। সে রাজি হলে আপনাকে জানাবো। তোমার চাচ্চু? ও হ্যাঁ, মেহেরাজ। ওকে তো আমি চিনি। আচ্ছা দাঁড়াও, আমি ওর সাথে কথা বলে দেখছি। আমি বললে ঠিক রাজি হয়ে যাবে। না না স্যার, আপনাকে কিছু বলতে হবে না। আমি আমি নিজেই বলবো। আমি তাকে যে কোনোভাবে রাজি করিয়ে এই মাস থেকে আপনার কাছে পড়া শুরু করব স্যার। পরপর দুটো কাঁচ ভাঙার বিকট শব্দ কেঁপে উঠল ঝিলমিল। হঠাৎ চমকে উঠে পাশে তাকাতেই দেখলো ঘরের দরজার মুখের মেঝের উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাদা দুধ আর গাঢ় কফি। কাঁচের ভাঙা টুকরোগুলোর উপর চুইয়ে পড়ছে তরল। দৃষ্টি একটু উপরের দিকে তুলতেই থমকে গেল ঝিলমিল। দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে বারিশ। পুরো মুখয়ব তার থমথম করছে, যেন এখনই কোনো ধ্বংসাত্মক ঝড় নেমে আসতে চলেছে। কালো মণির চারপাশটা লাল রং ধারণ করেছে যুবকের। চোয়াল শক্ত হয়ে আটকে আছে এক হাড়হিম করা রাগে। বারিশ নিচে থেকে নিজের জন্য কফি আর ঝিলমিলের জন্য গরম দুধ নিয়ে এসেছিল। কিন্তু ঘরের দরজার কাছে পৌঁছাতে ঝিলমিল আর ফাহিমের পুরো কথোপকথন কানে চলে এলো তার। অপর পাশ থেকে তখন ফাহিম স্যারের গলায় অস্পষ্ট ভেসে এসেছে। কিন্তু ঝিলমিলের মুখে আর কোনো টুশব্দ ফুটলো না। ভয়ে গলার কাছটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বারিশের দিকে তাকিয়ে উত্তর দেওয়ার মতো ন্যূনতম সাহসও হারালো সে। কম্পিত আঙ্গুলে আলগোছে ফোনটা কেটে দেওয়ার চেষ্টা করতেই একটা ঝটকায় হিংস্র চিতাবাঘের মতো এগিয়ে এলো বারিশ। ঝিলমিলের হাত থেকে ফোনটা এক টানে ছিনিয়ে নিয়ে পুরো শক্তি দিয়ে মেঝের উপর আছাড় মারল সে। মুহূর্তেই দুভাগ হয়ে ভাঙচুর হয়ে গেল ঝিলমিলের শখের আইফোনটা। হাত দুটো নিজের মুখের উপর চেপে ধরে ভয়ে শিউরে উঠল মেয়েটা। সে কোনো কিছু না ভেবে এগিয়ে গেল ভাঙা ফোনটার দিকে। হাঁটু গেড়ে কাচের টুকরোর পাশ থেকে ফোনের টুকরোগুলো কুড়িয়ে হাতে নিল। চোখ তুলে দাঁতে দাঁত চেপে বারিশের দিকে তাকিয়ে শীষ গর্জে উঠল ঝিলমিল। আপনি আমার ফোন ভাঙলেন কেন? এতদিন ধরে চেপে রাখা অপমান আর রাগ সব যেন এক লহমায় বাঁধ ভেঙে আসছিল ঝিলমিলের। বারিশ এক চুলও নড়ল না। তার শরীরের প্রতিটি রগে রগে টান টান হয়ে উঠেছে রাগ। চোখের মনি আগ্নেয়গিরির মতো জ্বলছে। ওর কল রিসিভ করেছিস কেন তুই? হিমশীতল গলায় প্রতিটা শব্দ আলাদা করে উচ্চারণ করলো সে। তাতে আপনার কি? ঝিলমিল এবার উঠে দাঁড়িয়ে সোজা বারিশের চোখের দিকে তাকালো। সপ্তদশী মেয়েটার কণ্ঠে তখন জেদ ছাড়া আর কিছুই নেই। উনি আমার টিচার।
কি শুরু করেছেন এইসব? তার ক্লাসে যেতে দেবেন না, কথা বলতে দেন না, এখন ঘরে ঢুকে হুট করে আমার ফোনটা ভেঙে ফেললেন। এত কিসের অধিকার দেখান আপনি আমার উপর? আমি যা খুশি করব, যার কাছে ইচ্ছা করব, যার সাথে ইচ্ছা কথা বলবো, আপনার তাতে কি? শেষ কথাটা ঝিলমিলের মুখ থেকে শেষ হওয়ার আগে সজোরে একটা থাপ্পড় এসে পড়ল ঝিলমিলের বাগালে। চরের তীব্রতায় ঝিলমিলের মাথাটা একপাশে ঘুরে গেল। চোখের সামনে মুহূর্তের জন্য সর্ষে ফুল ফুটল। সে নিজেকে সামলে সোজা হওয়ার আগেই কোনো রকম সুযোগ না দিয়ে বারিশ আবারও তার হাত শূন্যে তুলে নেয়। দ্বিতীয় থাপ্পড়টা যেন প্রথমবারের চেয়েও বেশি হিংস্র ঠেকল। এবার ঝিলমিল ভারসাম্য রাখতে না পেরে পড়ে যাবে অমনি শিউলি বেগম এসে মেয়েটাকে চাপড়ে ধরল। তাতে লাভ হলো না। বারিশ ঝিলমিলকে তার কাছ থেকে টেনে এনে ঝিলমিলের মুখের একেবারে কাছে নিজের হিংস্র মুখটা এনে গলা ফাটিয়ে চিৎকার করে বলে উঠল, শাট আপ, জাস্ট শাট দ্য ফাক আপ, ইউ লিটল বিচ। বারিশকে আর কিছু বলতে দিল না শিউলি বেগম। ঝিলমিলকে নিজের দিকে টেনে নিয়ে বলল, কি করছো তুমি এগুলো তরঙ্গ? কেন মারছো ওকে? বারিশ বিকট চিৎকারে ততক্ষণে বাসার সবাই দৌড়ে চলে এসেছে। চঞ্চল শেহরিয়ার দরজায় দাঁড়িয়ে ঝিলমিলের লাল হয়ে যাওয়া গালটার দিকে তাকাতে যা বুঝার বুঝে গেলেন। শুধু তিনি একা নন, ঝর্ণা শেহরিয়ার, আলতাফ শেহরিয়ার সবাই পুরো ব্যাপারটা আঁচ করতে পেরেছেন। কারো কোনো কথা শোনার বা বলার অপেক্ষায় রইল না ঝিলমিলের। সে শিউলি বেগমের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সোজা দরজার দিকে পা বাড়ালো। এক মুহূর্ত আর সে এই বাড়িতে থাকবে না। কিন্তু দুটো কদম ফেলার আগেই চঞ্চল সাহেব সামনে এসে তার পথ আটকে দাঁড়ালেন। গম্ভীর গলায় বললেন, কোথায় যাচ্ছ তুমি? থাকবো না আমি এখানে। ঝিলমিলের গলা কাঁপছে, গাল দুটো জ্বলছে। নিশ্চয়ই, তুমি নিশ্চয়ই যাবে। আমি নিজে গিয়ে তোমাকে দিয়ে আসবো, কিন্তু এখন নয়। চঞ্চল সাহেব শান্ত কিন্তু ধীর গলায় বললেন, না, আমি এখনই যাব। ঝিলমিল যেন আর সইতে পারছে না। জীবনে কখনো কেউ তার উপর হাত তোলেনি, আর আজ এই লোকটা তাকে দ্বিতীয়বার মারলো। চঞ্চল সাহেব এবারে শক্ত গলায় বললেন, আমি বলছি না এখন কোথাও যাবে না। তারপর বড় ছেলের বউয়ের দিকে তাকিয়ে নির্দেশ দিলেন, শিউলি, ওকে তোমার ঘরে নিয়ে যাও। আজ রাতটা তোমার কাছেই রাখো, কাল সকালে আমি নিজে ওকে দিয়ে আসবো। যার যোগ্য সে নয়, তার কাছে ওকে আর এক মুহূর্তও রাখবো না। সে নিজের ছোট ছেলের দিকে তাকানোর প্রয়োজন মনে করলেন না। চঞ্চল সাহেবের এই মহৎ কাজটা আরো অনেক আগে করা উচিত ছিল। যেদিন থেকে তার ছেলে এই মেয়েটাকে দিয়ে এত কাজ করাছিল, ঠিক সেদিন থেকেই। শ্বশুরের কথায় ঝিলমিলের পা দুটো যেন আটকে গেল। শিউলি বেগমও আর দেরি না করে ঝিলমিলের হাত ধরে তাদের ঘরের দিকে পা বাড়ালেন। ঠিক তখনই ঝড়ের বেগে ছুটে এলো বারিশ। শিউলি বেগমের কাছ থেকে ঝিলমিলকে হ্যাচকা টানে ছাড়িয়ে সোজা ঘরের ভেতর নিয়ে গেল। মুহূর্তেই সবার মুখের উপর সশব্দে দরজা বন্ধ করে দিল। ঝিলমিল স্তব্ধ হয়ে কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে রইল। পরক্ষণে সে উন্মাদের মতো দরজার হাতল ধরে টানাটানি করতে লাগলো। দরজা খুলুন, ছেড়ে দিন আমাকে। আমি আর এক মুহূর্ত থাকবো না আপনাদের সাথে। দরজা খুলে দিন প্লিজ। দরজায় পিঠ ঠেকিয়ে দুই হাত বুকের কাছে শক্ত করে বেঁধে চুপচাপ দাঁড়িয়ে আছে বারিশ। তার চোয়াল শক্ত, চোখে এক ধরনের শীতল উগ্র জেদ। ঝিলমিল ছটফটানি আর কান্না যেন তাকে স্পর্শও করছে না। বাইরে থেকে ততক্ষণে দরজার সজোরে থাপ্পড় পড়তে শুরু করলো। চঞ্চল সাহেবের ভারী গম্ভীর গলা দরজার ওপাশ থেকে ভেসে এলো, তরঙ্গ, দরজা খুলো, ওকে গায়ে আর একটাও হাত তুলবে না। ভেতর থেকে বারিশের কোনো সাড়া শব্দ না পেয়ে চঞ্চল সাহেবের গলা জোর আরো বেড়ে গেল। তরঙ্গ, বেয়াদবির একটা সীমা আছে। মেয়েটার গায়ে হাত তুলেছ, আবার তাকে ঘরে আটকে রেখেছ। ভালোই ভালোই দরজা খোলো, নইলে আমি দরজাটা ভেঙে দেব। ঝিলমিল আরো জোরে দরজা ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বাবা, বের হতে দিতে বলো না আমায়। আমি বাসায় গিয়ে সবাইকে বলে দেব। শিউলি বেগমও ওপাশ থেকে আকুতি জানিয়ে বললেন, তরঙ্গ, লক্ষ্মী ভাই আমার, দরজাটা খোলো। কয়েক মিনিট ওভাবেই কেটে গেল। ঝিলমিল এখন ক্লান্ত হয়ে বেডে গিয়ে উল্টো দিক ঘুরে বসে আছে। গাল দুটো গরম এখনো। দরজার ওপাশ থেকে ডাকাডাকিও কমে গেছে। বারিশ এবার দরজাটা খুলে বাহিরে বের হয়ে এলো। দরজা খোলার শব্দ শুনে পেছনে ঘুরে দেখলো ঝিলমিল, কিন্তু উঠে বাহিরে আসার আগে বাহির থেকে লক করে দিল বারিশ।
লক করে পেছনে ঘুরতে নিজের বাবার থাপ্পড়ে সে লাগলো তার গালে। হঠাৎ পাওয়া চড়ের ধাক্কায় টান টান হয়ে উঠল তার চোয়াল। পলক না ফেলে রাগে গজগজ করতে করতে তাদের দিকে তাকিয়ে রইল সে। ছেলেটাকে এভাবে হিংস্র চোখে তাকাতে দেখে চঞ্চল সাহেব আবারও গর্জে উঠলেন। কি হলো? এবার মারবে আমাকে? মারো। তোমার কাছে তো সবই সম্ভব। ভেবেছিলাম বিদেশে এতগুলো বছর কাটিয়ে ভদ্রতা সভ্যতা শিখে এসেছো, কিন্তু তুমি দিন দিন আরো অমানুষ হয়ে উঠছ। বারিশ এক বিন্দু নড়ল না, একদম নিশ্চুপ। চেহারায় অনুশোচনা আর ভয়ের কোনো চিহ্ন নেই, বরং লেগে আছে চরম এক অবাধ্যতা। কেন মারছো ওকে? কি এমন অন্যায় করেছে মেয়েটা? বারিশ থমথমে কণ্ঠে জবাব দিল। সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না বাবা। এটা আমার আর ওর ব্যক্তিগত ব্যাপার। পাশে দাঁড়িয়ে থাকা ঝর্ণা বেগম ছেলের পক্ষে সুর মিলিয়ে নিজের স্বামীকে উদ্দেশ্য করে বিরক্তিত গলায় বললেন, নিশ্চয়ই মেয়েটা কোনো বড় অকাজ করেছে, তাই মেরেছে। এতে এত কাহিনী করার কি আছে? স্ত্রীর কথা কানে তুলতে না তুলতেই চঞ্চল সাহেব তিনি রক্তচক্ষে ছেলের দিকে তাকিয়ে ধমকের সুরে বললেন, বেরিয়ে যাও তুমি। তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। এখন বের হও। বাবার মুখ থেকে কথাটা বের হতে যতখানি দেরি হলো, বারিশের পদক্ষেপ নিতে একটু দেরি হলো না। কোনো কথা না বাড়িয়ে হন হন করে বাড়ি থেকে বের হয়ে গেল সে। বেশ বিনোদন পাচ্ছিল জারিফ। ঝিলমিলটা তাকে জ্বালাতে এসে নিজেই কিভাবে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে, এমন দৃশ্য ভিডিও করে রাখতে পারলে শান্তি লাগতো। সে হাসি মুখে ঝর্ণা বেগমের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, দাদিমা, চাচু একা কেন গেল? ওই ঝিলমিলকেও তো সাথে করে বের করে দেওয়া দরকার। ঝর্ণা বেগমের মুখ খুলে কিছু উত্তর দেওয়ার আগে ফরহাদ সাহেব ঠাস করে একটা চোর বসিয়ে দিল জারিফের গালে। এখন ঠিক আছে, সবাই চোর খাইছে, মিটমাট, দুধ ভাত সবাই ভাত। চোখ দুটো বড় বড় করে রাগে ফুসফুস করতে করতে বলল, নিচের চরকায় তেল দিতে পারস না? তুই আবার বেশি বেয়াদব হয়েছিস। জারিফ গাল চেপে ধরে অবিশ্বাস্য চোখে বাবার দিকে তাকিয়ে রইল। ঝিলমিলের চোখের বর্ষণ এখন থামেনি। ঝিলমিলের চোখের বর্ষণ বাঁধ-ভাঙা জোয়ারের মতো উপচে পড়ছে। অপমানে বুকটা ফেটে যাচ্ছে। ফোনটাও ওই জল্লাদটা ভেঙে টুকরো টুকরো করে দিয়ে গেল। নইলে এখনই বাবাকে ফোন করে সব বলে দিত। বলে দিত এই বাড়িতে সে কি নরক যন্ত্রণার মধ্যে আছে। বিছানা থেকে উঠে দাঁড়ালো ঝিলমিল। পা দুটো টলছিল, তবুও হেঁটে রুমের মধ্যে এদিক ওদিক গেল। তার ইচ্ছা করছে বেলকনি দিয়ে এক লাফ দিয়ে নিজের বাড়িতে চলে যেতে। সে গিয়ে দাঁড়ালো ডাইনিং টেবিলের আয়নার সামনে। দুগালে হাত রেখে আয়নায় নিজের প্রতিবিম্বর দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মেয়েটা। চড়ের চোটে ফর্সা গাল দুটো লাল হয়ে উঠেছে, চোখ দুটো কান্নার জবা ফুলের মতো লাল। সে কাঁদছে আর আয়নায় নিজেকে দেখছে। কাঁদলে অবশ্য তাকে বেশ সুন্দরী লাগে। ঝিলমিল এড়িয়ে পড়া চুলগুলো টেনে এনে দুটো কাঁধের দুপাশে ছড়িয়ে দিল। চোখ মুছে আবার আয়নায় নিজেকে দেখতে লাগলো। ধীরে ধীরে তার কান্নার বেগ হালকা হয়ে এলো। চোখের দৃষ্টি থেকে কান্না মুছে সেখানে ফুটে উঠল গম্ভীর ভাব। নিজেকে দেখতে দেখতেই নিজের অবচেতন মনে তার ঠোঁটের কোণে হালকা হাসি ভেসে উঠল। কিন্তু বেশি মুহূর্ত স্থায়ী হলো না তার হাসি। আয়নায় নিজের গালের জমা দাগটার দিকে নজর পড়তেই সেই হাসি উবে গেল। আবারও ডুকরে কেঁদে উঠল সে। বারিশের উদ্দেশ্যে মুখে কয়েকটি গালি ছুড়ে দিয়ে ঘরের সুইচে হাত দিয়ে দুটো লাইট বন্ধ করে দিল। ঘোর অন্ধকারের মধ্যে বিছানায় এসে শরীরটা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল সে। এখন দৃশ্যপট যাচ্ছে বারিশের দিকে। ইতিমধ্যেই দুটো বোতল খালি হয়ে পড়ে আছে টেবিলে। এখন ৩ নম্বর বোতলটা গ্লাসে ঢেলে নিচ্ছে সে। ধোঁয়ায় আচ্ছন্ন হালকা আলো আঁধারি বারঘরটা ভারী গন্ধে গমগম করছে। কাউন্টারে এক কোণে বসে একটার পর একটা গ্লাসে চুমুক দিয়ে যাচ্ছে বারিশ। বারটা তার নিজের এক পুরনো বন্ধুর, তাই বাধা সাধারও কেউ নেই। একটু দূরে বন্ধুদের মাঝখানে বসে দৃশ্যটা উপভোগ করছিল নীল। বারিশের সোজা হয়ে বসার সক্ষমতা আর বেসামাল ভঙ্গিমা দেখে অবাক হবে নাকি আনন্দ পাবে বুঝে আসছিল না তার। বারিশ আগে যেমনই হোক, কানাডা থেকে আসার পর সিগারেট খেলেও
মদ গিলতো না তেমন একটা। পকেট থেকে ফোনটা বের করে পাশে বসে থাকা বন্ধুদের দিকে তাকিয়ে বলল, মেহেরাজটাকে ফোন দে, বল এসে দেখে যাক তার প্রিয় ভাইজির জামাই কিভাবে মদ গিলে সাবার করছে। কোনো দরকার নেই এসবের, খাচ্ছে খেতে দে। পাশ থেকে অন্য একজন বন্ধু বলল। ৩ নাম্বার বোতলটা শেষ ফোঁটাটুকু গ্লাসে ঢেলে নিয়ে নিঃশেষ করে দিল বারিশ। অতিরিক্ত অ্যালকোহলের ধাক্কায় শরীরটা অবশ হয়ে এসেছে এখন তার। মাথাটা ভারী হয়ে একদম টেবিলে ঝুঁকে পড়ল সে। বারিশকে ওভাবে ঢলে পড়তে দেখে আড্ডার মাঝখান থেকে এক বন্ধু এগিয়ে এলো, কাঁধে হাত দিয়ে ডেকে বলল, কিরে, এবার তো বল কি হয়েছে? তোর কচি বউয়ের সাথে ঝগড়া করেছিস নাকি? টেবিলে মাথা গুজে পড়ে থাকা বারিশের কানে কথাগুলো আবছাভাবে পৌঁছালো। তীব্র নেশার ঘোরে মগজে হঠাৎ করেই সপ্তদশীর মুখটা ভেসে উঠল। কান্না ভেজা সেই হ্যালেজমণি দুটো চোখে ভেসে উঠতেই যুবকের ভেতরটা হঠাৎ কেমন যেন মোচড় দিয়ে উঠল। স্তব্ধ মনে হলো পুরো পৃথিবীটা। কয়েক ঘন্টা হয়েছে সে বাড়ি থেকে এসেছে। মনে হচ্ছে কত বছর সে ঝিলমিলের কাছে নেই। সোজা হয়ে উঠে দাঁড়ালো বারিশ। তাল সামলাতে না পেরে পাশের চেয়ারটায় ধাক্কা খেলো, তাও থামলো না। এক ফোঁটা সময় নষ্ট না করে বেসামাল পায়ে বারের দরজার দিকে পা বাড়ালো সে। তাকে যেন এমনি ফিরতে হবে সেই অবাধ্য কিশোরীর কাছে। উঠে দাঁড়াতেই নীল চট করে সামনে এসে হাত চেপে ধরলো। আরে ভাই, কোথায় যাচ্ছিস এই অবস্থায়? তুই তো সোজা হয়ে দাঁড়াতেও পারছিস না। বারিশ নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে জড়িত গলায় বলল, আমাকে যেতে হবে, আমাকে ছাড়। অবস্থা সুবিধার নয় দেখে বাকি বন্ধুরাও দ্রুত এগিয়ে এসে বারিশের দুপাশ থেকে ধরে ফেললো। নীল পকেট থেকে গাড়ির চাবি বের করে চেঁচালো, হয়েছে, অনেক হয়েছে। এই হাল নিয়ে রাস্তায় নামলে অ্যাক্সিডেন্ট করে মরবি। চুপচাপ চল, তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। প্রতিবাদ করার মতো কোনো জোর বারিশের গায়ে আর অবশিষ্ট ছিল না। মনে মনে তখনও কেবল এই একটাই মুখ ঘুরপাক খাচ্ছে তার। বন্ধুরা বারিশকে একদম বাড়ির মূল ফটকের সামনে এনে কোনোমতে নামিয়ে দিয়ে সটে পড়ল। ভিতরে এনে দিয়ে যাওয়ার সাহস তাদের মধ্যে কারোরই নেই। কারণ তাদের সাথে ঘুরে বারিশ এভাবে মদ গিলেছে জানতে পারলে ঝর্ণা বেগম ঝাঁটা দিয়ে তাড়া করবেন তাদের। এই বিষয়ে তারা শতভাগ নিশ্চিত। গেট পেরিয়ে টলমল পায়ে ভেতরের দিকে পা বাড়ালো বারিশ। মেঝের উপর নিচের পা দুটো ঠিক মতো ফেলতে পারছিল না সে। কোনো মতে দেওয়াল ধরে ধরে হেঁটে গিয়ে নিজের বেডরুমের সামনে এসে দাঁড়ালো। পকেট থেকে অনেক কসরত করে চাবিটা বের করে দরজার লকটা খুলল। দরজা খোলা মাত্র চোখে পড়ল পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারের ভেতরে বেসামাল পায়ে এগিয়ে যেতে গিয়ে আচমকায় বেডসাইড টেবিলের সাথে হোঁচট খেল বারিশ। কাচের টুকরোগুলো এখনো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কাচের টুকরো তার পায়ের পাতায় ফুটে গেল কিনা সেদিকে বারিশের কোনো তোয়াক্কা নেই। সে যেন এক মাতাল টানে ছুটে গিয়ে বসলো বিছানায়, একদম ঝিলমিলের গা ঘেঁষে, যেন শত বছর সে তাকে দেখেনি। বিছানার একপাশে শুয়ে আছে ঝিলমিল, ফর্সা গালে হাত রেখে কাত হয়ে শুয়ে আছে কিশোরী। বারিশ কাঁপা কাঁপা হাতে ধীরে ধীরে ঝিলমিলের হাতটা গাল থেকে সরিয়ে দিল। তারপর নিচের তপ্ত ভারী হাতের তালুটা আলতো করে এনে রাখলো ঝিলমিলের ফোলা গালটার উপর। আঙ্গুল বোলাতে লাগলো সেখানে, যেন সামান্য অসাবধানতায় এ স্পর্শে মেয়েটার আবার কষ্ট পাবে। ঘোর লাগা চোখে নিমিষেই তাকিয়ে থাকতে থাকতে একসময় আর শরীর সামলাতে পারল না সে। ক্লান্তিতে অবসন্ন হয়ে বাড়ির ঝিলমিলের পাশে শুয়ে পড়ল। শুয়ে থেকেও এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঝিলমিলের স্তব্ধ নিষ্পাপ চেহারার দিকে। শেষমেশ চোখের পাতা তীব্র ক্লান্তি আর সইতে না পেরে ধীরে ধীরে চোখ দুটো বন্ধ করলো। চোখের পাতা শতগুণ ভারী লাগছে তার। নিজের চোখের পাতা দুটো জোড়াতেই বুজে আসা আধারে ভেসে উঠল অদৃশ্য এক দৃশ্য। সেই দিনের সেই দৃশ্য। তার আর তার দিদির গায়ে হলুদের দিনে নাচছিল মেয়েটা। নাচের উন্মাদনায় ঝিলমিলের অনাবৃত কটিদেশের মসৃণ শুভ্রতা কেমন ঝলসে উঠেছিল বারবার। চোখ খুলে ফেলল যুবক। তপ্ত নিঃশ্বাসের ঝড়ে বুকটা দ্রুত উঠানামা করছে। এই দৃশ্য এখনই কেন মনে পড়তে হলো তার? নিজের ভেতরে এই অবাধ্য মোহকে দমন করতে
সূক্ষ্ম ডোক গিলে বিড়বিড় করে নিজেকে ধমকে উঠল, না বারিশ, তুই মাতাল। আর ও বড্ড ছোট। ঘুমা তুই, ইডিয়েট। সে আবার চোখ বুজে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করলো, কিন্তু মাতাল হৃদয়ে রক্তক্ষরণের নিস্তার মিলল না কোনোভাবেই। কিছুটা সময় কেটে গেল সেই থমথমে নীরবতায়। আবারও তাকালো সে। এক দুর্নিবার প্রচ্ছন্ন আকর্ষণে বারিশ হাত বাড়ালো। খুব সাবধানে, অতি সতর্কতায় ঝিলমিলকে গায়ের চাদরটা ধীরে ধীরে একপাশে সরিয়ে দিল। চাদর সরে যেতেই তার চোখ গিয়ে আটকে গেল সপ্তদশীর কোমরের বাঁকে। অসাবধানী ঘুমে টি-শার্টটা গুটিয়ে অনেকটাই উপরে উঠে গেছে। অনাবৃত হয়ে আছে তার মসৃণ শ্বেতশুভ্র নরম কটিদেশ। সেই দৃশ্য চোখের মনি স্থির হয়ে গেল বারিশের। রক্ত চড়ে বসা মদের উন্মাদনা ছাপিয়ে পড়ল তার দৃষ্টি এবং ধরা দিল পরম তৃষ্ণা, ব্যাকুল আবেগ আর মোহ। সে যেন এক জাদু বলে পুরোপুরি আচ্ছন্ন, পথহারা। ধীরে ধীরে নিজের তপ্ত মুখটা ঝিলমিলের শরীর ঘেঁষে নামিয়ে আনলো সে। বারিশের থরথর করে কাঁপতে থাকা শুকনো দুটো ঠোঁট প্রথমবারের মতো আলতো করে গিয়ে ছোঁয়া দিল ঝিলমিলের সেই উন্মুক্ত কোমল ত্বকের গভীরে। একটা দুটো তিনটে, প্রতিটি স্পর্শ বারিশের বুকের ভেতর জমা হওয়া তীব্র ব্যাকুলতা আর মাতাল নিঃশ্বাসের উত্তাপ যেন একটু একটু করে গলে মিশে যেতে লাগলো ঝিলমিলের অবচেতন শরীরে। বারিশের তপ্ত ঠোঁটের বারবার স্পর্শ আর মাতাল নিঃশ্বাসে উত্তপ্ত ত্বকে লাগতেই ঘুমের ঘোরে শিরশির হয়ে উঠল ঝিলমিল। ধীরে ধীরে কাঁচা ঘুমটা ভেঙে আসতেই অবচেতনভাবে একটু নড়ে চড়ে উঠল সে। ঝিলমিল এই সামান্যতম নড়াচড়াতেই যেন বিদ্যুতের মতো সচেতনের ধাক্কা খেল বারিশ। চমকে উঠে তৎক্ষণাৎ নিজের মুখটা গুটিয়ে নিয়ে একটু দূরে সরে গিয়ে শুয়ে পড়ল সে। অন্ধকারের ছায়ায় একপাশে একদম স্থির হয়ে রইল, যেন নিঃশ্বাসটাও চেপে ধরেছে নিজের উপস্থিতি গোপন করার আপ্রাণ চেষ্টায়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে। রুমটা যেহেতু অন্ধকার, তাহলে ও ঝিলমিলের কোমল পেটটা কিভাবে দেখলো? ঝিলমিলের ঘুমের ঘোর কাটতে কাটতে চোখ পিট পিট করে তাকালো। পুরো ঘর ঘন অন্ধকারে ডুবে আছে, কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। কিন্তু কিন্তু ঘরের ভারী বাতাসে ভেসে থাকা এক তীব্র অপরিচিত গন্ধ তার নাসিকারন্ধ্রে এসে ধাক্কা মারতেই বুকের ভেতরটা এক নিমেষেই হিম হয়ে গেল। ভয় আর সংশয়ে কাঁপতে থাকা গলায় অন্ধকারের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল ঝিলমিল, কে কে এখানে? কোনো উত্তর এলো না। ঝিলমিল বিছানার আধশোয়া হয়ে উঠার চেষ্টা করতে বারিশ অন্ধকারের ভেতর একটু গড়িয়ে ঝিলমিলের আরো কাছাকাছি সরে এলো। সে যত কাছে ঘেঁষে আসছে, মদের সেই ঝাঁঝালো গন্ধটা তত তীব্র হয়ে গ্রাস করে নিচ্ছে ঝিলমিলকে। মেয়েটার শরীরের প্রতিটা লোমকূপ আতঙ্কে খাড়া হয়ে উঠল। হৃৎপিণ্ড বুকের খাঁচায় যেন হাতুড়ি পিটাতে লাগলো পাগলের মতো। সে জানে এই গন্ধটা কার। এই অন্ধকার ঘরে এত রাতে আর কে হতে পারে? যে মানুষটা একটু আগেই তার দুটো চড় মেরে গিয়েছিল, সে এখন আস্তে আস্তে তার একদম ঘাড়ে এসে নিঃশ্বাস ফেলছে। সরুন, আপনি আমার কাছে আসছেন কেন? সরল না বারিশ, আরো কাছে গেল। ঝিলমিলের গলার কাছে মুখ রেখে ফিসফিস করে আওড়ালো, সরি সিনেয়া। আমি সিনিয়া নই, আমি ঝিলমিল। উফ, সিনিয়া। বউ অন্য স্যারের সাথে কথা বলায় রেগে থাপ্পড় মেরে প্রফেসর বারিশ এক মুহূর্তেই নেশার বেসামাল হয়ে স্ত্রীর বুকে মুখ গুজে পড়ে আছে। বিরক্ত হয় ঝিলমিলের। বিয়ের এতগুলো দিন কেটে গেলেও আজকের আগে লোকটা কখনোই এতটা কাছাকাছি আসেনি। কিন্তু আজ এসেছে নিজের সবটুকু পশুপনা আর অবাধ্যতা নিয়ে। মাতাল লোকটা ঠোঁটের কোণে একটাই বাক্য বারবার আওড়াচ্ছে সে, সরি সিনিয়া। ঝিলমিল জানে লোকটা নিজের হুঁশে নেই, চেতনাহীনতায় ডুবে আছে। তবুও গলার সমস্ত ঝাঁজ ঢেলে ক্ষোভ উপড়ে দিয়ে বলল সে, গায়ে হাত তুলে এখন আবার এসে মাতলামি করা হচ্ছে, সরি বলা হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার, সরুন বলছি। আচ্ছা, সিনিয়া কিন্তু মেক্সিকোর একটা ফুলের নাম, এটা কিন্তু কোনো মানুষের নাম না। সরে যাওয়া তো দূরের কথা, বারিশ তার শক্ত বাহু দুটো দিয়ে আরো শক্ত করে পেঁচিয়ে ধরল স্ত্রীকে।
পরিস্থিতি অন্যরকম মোড় নিচ্ছে দেখে ঝিলমিল খানিকটা ভয়ে ধমকে উঠল। আপনার আপনি কোন সাহসে আমার এত কাছে আসছেন? আমি কিন্তু এবার চিৎকার করে বাইরের সবাইকে ডেকে তুলবো। করো। বারিশের উত্তপ্ত শ্বাস-প্রশ্বাস আছড়ে পড়ছে ঝিলমিলের গলার ভাঁজে। বিশাল অবয়বটা পুরোপুরি ছোটখাটো মেয়েটার উপর, চওড়া বুকের সমস্তটাই ঝিলমিলের পেটের উপর রেখে তার কোমল ওষ্ঠ দুটোই নিজের ভারী রানের চাপে পিষে রেখেছে। ১৭ বছরের চিপচিপে শরীরটা যেন দানবীয় চাপের নিচে পড়ে এক ফোঁটা অক্সিজেনের জন্য হাঁসফাঁস করছে। লোকটার দাড়ি খসখসা স্পর্শ কাঁটা দিয়ে উঠছে ঝিলমিলের ত্বকে। মাতাল পুরুষটার এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ আর দানবীয় ভারে অবশ হয়ে আসতে লাগলো ঝিলমিলের সমস্ত সত্তা। বারিশ মেয়েটার গলায় সংবেদনশীল ভাঁজে নিজের মুখটা রেখেই ফের বিড়বিড় করলো, তুমি মেরেছো আমায়? বাকরুদ্ধ হয়ে গেল ঝিলমিল। এই লোক বলে কি? ঝিলমিল মেরেছে তাকে? যে লোকটা ঠেলে সরানোর চেষ্টা করলো লোকটাকে, হাতের নরম তালু দুটো চেপে ধরলো বারিশের শক্ত বুকে। কিন্তু তার এই ছোট্ট হাতের চাপ বারিশের উপর পাথরের শরীরে একটু নড়চড় করতে পারল না। বুকের ভেতর হৃদস্পন্দন ভয়ার্ত দাপাদাপির মাঝে সে অস্ফুট স্বরে বলে উঠল, আমি আমি আপনাকে মেরেছি। বাড়ির সঙ্গে সঙ্গে জবাব দিল না। তার ভেতরে মানসিক ক্লান্তি আর নেশার আবেশে চোখ দুটো বুজে আসছে। সে অন্ধের মতো ঝিলমিলের হাতটা চেপে ধরে টেনে এনে বসিয়ে দিল নিজের বুকের ঠিক বাঁ পাশে, যেখানটায় স্পন্দনটা সাধারণ কোনো স্পন্দন ছিল না। মনে হচ্ছিল ক্ষুদ্র কোনো জ্যান্ত মানুষটার বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। যুবকের এই চওড়া বুকের পশম আর পাতলা শার্টের আড়াল টপকে সেই অনাকাঙ্ক্ষিত তোলপাড় ধরা পড়ল ঝিলমিলের হাতের তালুতে। ভেতর থেকে আসা গম্ভীর এক করুণ আর্তনাদকে কণ্ঠনালীতে চেপে রেখে বারিশ বলে উঠল, হ্যাঁ, আমি আমি কষ্ট পেয়েছি। এইখানটায়, ঠিক এইখানটায় ভীষণ কষ্ট হচ্ছে। বারিশের এই দানবীয় শরীর আর অদম্য হিংস্রতার আড়ালে লুকিয়ে থাকা করুণ কাতরতা দেখে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল ঝিলমিল। তবু শক্ত গলায় কোনোমতে উচ্চারণ করলো, আপনি আমাকে মেরেছেন, গুনে গুনে 2টো থাপ্পড় মেরেছেন। কিন্তু মরে তো আমি যাচ্ছি সিনিয়া, ইটস কিলিং মি ব্যাডলি। ঝিলমিল এই লোকটার কথা কথার মর্মার্থ বুঝলো কিনা কে জানে। এখন পর্যন্ত সে কেবল এই প্রকাণ্ড দেহটাকে নিজের ওপর থেকে ঠেলে সরানোর আপ্রাণ চেষ্টাতেই ব্যস্ত। প্রফেসরের চওড়া বুকের উপর রাখা তার নরম হাত দুটো অনবরত ব্যাকুল হয়ে পথ খুঁজছে। অবশেষে কোনো উপায় না পেয়ে নিজের গলার খাঁজ থেকে প্রফেসরের মুখটা তোলার জন্য লোকটার মাথায় চুলগুলো শক্ত হাতে আউড়ে টেনে ধরল সে। বারিশ নিজের থেকেই ধীরে ধীরে মুখটা তুলে ঝিলমিলের দিকে তাকালো। নেশার ঘোর লেগে থাকা ঘোলাটে চোখ দুটো কেমন যেন বেসামাল থমথমে। কুল হারানো কোনো অবশিশুর ন্যায় ব্যাকুল কাঙালপনা লেগে আছে দৃষ্টিতে, যেন সামনে থাকা কিশোরীটি তার একমাত্র আশ্রয়। সেই অতল ঘোলাটে আর একঘেয়ে দৃষ্টির মুখোমুখি হতেই নিমেষের মধ্যে থমকে গেল ঝিলমিল। চুল আঁকড়ে রাখা তার হাতের বাঁধন শক্ত নিমেষে শিথিল হয়ে গেল। প্রফেসরের এই উগ্র ভাঙাচোরা রূপটা অনাকাঙ্ক্ষিতভাবে এক শিউরে ওঠা কাঁপন তুলে দিল সপ্তদশীর বুকের ভেতর। বেশ কিছুক্ষণ নীরবতার পর ঝিলমিল নিজেকে কাঁপতে থাকা গলায় শুধু ধীরে মৃদু আওয়াজে বলল, সরুন। কিন্তু এবার আর সরার কোনো নামগন্ধ দেখালো না বারিশ। তার ঘোর লাগা দৃষ্টি নেমে এলো কিশোরীর দ্রুত ওঠানামা করা বুক আর পাঁজরের উপর। হাঁসফাঁস করতে থাকা সেই বুকটার দিকে এক পলক চেয়ে পরক্ষণেই আবার সে মুখ গুজে দিল ঝিলমিলের গলার উষ্ণ ভাঁজে। ডান হাতটা অবলীলায় মেয়েটার তলপেটের কাছে নিয়ে এসে টি শার্টের ভেতর ঢুকিয়ে দিল সে। অতঃপর গলায় নাক ঘষে ঘষে মৃদু আওয়াজে আওড়ালো, কাটবো সাঁতার তোমার অথই নদীর জলে, সুখে ছোঁয়া দেব তোমায়, নাও না বুকে টেনে। বলতে বলতে ঝিলমিলের গলার আলতো করে কামড় বসিয়ে দিল। বিদ্যুতের ঝটকায় তড়িৎ বেগে মাতাল লোকটার হাতটা চেপে ধরল ঝিলমিল।
অদূর থেকে সেই পুরুষালী হাতখানা সরিয়ে দিল সর্বশক্তি দিয়ে প্রয়োগ করে। আকস্মিক এই স্পর্শ আর দানবীয় উপস্থিতিতে চোখ দুটো জলে ভরে এলো তার। ভীষণ কান্না পাচ্ছে মেয়েটার। একে তো বিশালাকার এই ভারী শরীরটা নিচে পিষে যাচ্ছে, তার উপর লোকটা শুরু করেছে এই বেপরোয়া অসভ্যতা। তবে হাত সরিয়েও খুব একটা লাভ হলো না। বাড়ির সাবান তার ভারী মাথাটা তুলে অন্ধকারের মধ্যেই ঝিলমিলের দিকে তাকালো। অন্ধকারের থমথমে নীরবতায় বারিশের ঘোর লাগা দৃষ্টি এবার ঝিলমিলের ভেজা চোখের উপর থেকে ধীরে ধীরে নেমে এলো তার ঠোঁটে। ঘরের নিভু নিভু আবছা আলোয় কিশোরীর সেই পাতলা নিখুঁত ঠোঁট দুটো স্পর্শ ফুটে উঠেছে কৃত্রিমতার প্রলোভনে। তাজা গোলাপের কুঁড়ির ন্যায় ছোট নরম সেই দুটো ঠোঁট তখন দ্রুত হাঁপানোর দোলায় থরথর করে কাঁপছে। অন্ধকারে ঠোঁটের সেই হালকা কাঁপুনিটুকু যুবকের বুঁদ হয়ে থাকা অচেতন মস্তিষ্ককে কেমন যেন টেনে ধরল অদম্য আকর্ষণে। ছড়াচ্ছিল অদ্ভুত এক ব্যাকুলতা। বারিশ ভুরুতে সামান্য ভাঁজ ফেলে পলকহীন সেদিকে চেয়ে রইল কয়েক মুহূর্ত। গলার ভেতরের শুষ্কতা মেটাতেই যেন একবার শুকনো ঢুকিল সে। অতঃপর অত্যন্ত ধীরগতিতে নিজের মুখটা স্ত্রীর ঠোঁটের দিকে নামিয়ে আনতে লাগলো। ঝিলমিল পুরো শরীর নিমেষে শক্ত হয়ে কাঠ হয়ে গেল। লোকটার তপ্ত মদের গন্ধ ভরা ঘন শ্বাস এসে পড়তেই তার বুকের ভেতর অলৌকিকভাবে এক ভয়ের কাঁপন বয়ে গেল। শিউরে উঠল গায়ের পশম। আতঙ্কে চোখ দুটো বড় বড় হয়ে উঠল কিশোরীর। স্বামীর ঠোঁটের সামান্যতম স্পর্শ তার ঠোঁটে ছুঁতে না ছুঁতেই ভেতর থেকে এক অমানসিক জোর পৈশাচিক শক্তিতে জেগে উঠল ঝিলমিলের। অবশিষ্ট শক্তিটুকু জড়ো করে সে দুহাত বাড়িয়ে বারিশের বুক ঠেলে এক ঝটকায় সরিয়ে দিল। ভারী দেহটা সেই আচমকা ধাক্কা সামলাতে না পেরে সরাসরি খাট থেকে নিচে মেঝের উপর ধপাস করে পড়ে গেল। পড়তে হালকা ঘুমড়ে ওঠা আর্তনাদ ছড়িয়ে পড়ল বারিশের গলা দিয়ে। পরক্ষণেই ফ্লোরে চিত হয়ে শুয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল সে। ঝিলমিল হাঁসফাঁস করতে করতে খাটের উপর উঠে বসলো। বুকটা তার আগুনের মতো জ্বলছে। দ্রুত হাঁপাতে হাঁপাতে খাটের প্রান্ত থেকে সামান্য ঝুঁকল সে। ফ্লোরে পড়ে থাকা মাতালটার দিকে একরাশ ঘৃণা নিয়ে তাকিয়ে থেকে গলার সবটুকু বিষ ঢেলে বিড়বিড় করে বলে উঠল, অসভ্য লোক একটা! কত বড় সাহস! কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ এলো না। নিথর হয়ে পড়ে আছে লোকটা। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর ঝিলমিলের ক্ষোভের জায়গা ধীরে ধীরে এসে জমা হলো ভয় আর ধোঁয়াশা। পরক্ষণে মনে মনে ভাবলো, লোকটা কি মাথায় চোট পেল ভীষণ? এত শান্ত কেন? দ্বিধা নিয়ে সে খাটের আরেকটু প্রান্ত ঘেঁষে এলো। সাবধানে হাতটা নিচে বাড়িয়ে দিল বারিশের নাকের কাছে, নাক দিয়ে শ্বাস পড়ছে কিনা একটু দেখার জন্য। তক্ষুনি বিদ্যুতের মতো বারিশ এক হাত ঝিলমিলকে বাড়িয়ে রাখা কবজি আঁকড়ে ধরল। চোখ বন্ধ রেখে এক ঝটকায় টানে খাটের উপর থেকে ঝিলমিলকে সোজা এনে ফেলল নিজের বুকের ওপর। আকস্মিক এই পতন আর টানে ঝিলমিল চিৎকার করে উঠল। আরে! কথাটা শেষ হলো না। ফ্লোরে চিৎ হয়ে শুয়ে থাকা অবস্থায় বারিশ নিজের মজবুত দুই বাহুর বন্ধনে জড়িয়ে ফেলল মেয়েটাকে। প্রকাণ্ড দুটো হাত দিয়ে লোহার শেকলের মতো ঝিলমিলকে নিজের বুকের ভেতর শক্ত করে চেপে ধরে রাখল সে। ঝিলমিল সঙ্গে সঙ্গে ব্যাকুল হয়ে ছটফট করতে লাগলো। কনুই দিয়ে লোকটার পাঁজরে গুঁতো মেরে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালাতে লাগলো। ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে! বারিশ চোখের পাতা খুলল না, শুধু স্ত্রীর বুকের সঙ্গে আরো একটু আঁকড়ে ধরে ক্ষীণ ঘোরে ঘোরে গলায় বিড়বিড় করে বলল, চুপ! একদম ছটফট করো না। মাথাটা ছিঁড়ে খাচ্ছে। একটু স্থির হতে দাও আমাকে, প্লিজ। আজকের পর্বটা কিন্তু একটু বড় দিচ্ছি। আর তোমাদের পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবা। আর পেজটাকে সাবস্ক্রাইব করবা। আর লাইক কমেন্ট শেয়ার করবা, কারণ তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় গল্প বলার। ধন্যবাদ সবাইকে।